প্রথম যেদিন বুঝেছিলাম আমার সংসার কথাটা শুধু কথার কথাই, নিছক একটা বাক্য গঠন ছাড়া কিছুই নয়। আসলে খুব কম মেয়েরই বিয়ের পর নিজের সংসার হয় বা সে সংসারে তার নিজের মতামত গ্রহণের স্বচ্ছন্দতা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তার উপর চাপানো হয় অন্যের ভালো লাগা না লাগার নিয়মাবলী, আর সেইগুলোকে মেনে চলার অঘোষিত রক্তচক্ষু নির্দেশ। বিশ্বাস করো, তাই আমিও করেছিলাম, কিন্তু তারপরে ওরা খুশি হয়নি। আর আমিও নিজের মতের বিরুদ্ধে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছিলাম। দিনকে দিন যেন পরের সাথে লড়াইটা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, লড়াইটা আসলে কার সাথে? পরের সাথে না নিজের সাথে? নিজের পরকে খুশি রাখা, কাছের মানুষকে না হারানো, নিজেকে সম্পর্কের মধ্যে ডুবিয়ে রাখা। ঠিক কোন মনস্তাত্ত্বিক ধারণাকে আমি এতগুলো বছর ধরে জোর দিয়ে স্থাপন করতে পেরেছি? এসব প্রশ্নের কোনো উত্তরই পাচ্ছিলাম না। উপরন্ত মনে হচ্ছিল নিজের সন্তানের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছি। ও ভেবেছিল মায়ের মেরুদণ্ড ভঙ্গুর। সে শর্ত মেনে নেয়, তর্কে দু কথা শুনে চুপ করে। হয়তো সে দোষী। না, আর পারিনি। তাই দেরিতে হলেও বুঝেছি বিচ্ছেদের চরম ব্যথাটা একবার আমায় পিষে দিয়ে গেলেও বারবার এই একেই হারানো আতঙ্কে তিলে তিলে শেষ হতে হবে না আমায়। বুঝেছি জোর করে আর যাই হোক সম্পর্কের দখলদারি করা যায় না। এই সম্পদ যার জীবনে থাকে সে ধনী, আর যার কাছে থাকে না তাকে বাকি পার্থিব বস্তুর তুচ্ছ মালিকানার স্বাদ নিয়ে জীবন কাটিয়ে দিতে হয়। তাই বিচ্ছেদের পর 8 বছরের বাচ্চা মেয়েটার দায়িত্বের সাথে কিছু ভরণ পোষণের মালিকানা পেলাম ওই নিজের সংসার নামক শব্দ দুটোর থেকে। তার পরের 1.5 বছরে আমার জীবনে কি কি শুধরালো সে হিসাব ভুলেও করি না আজ। এতটুকু জানি, নিজের সাথে নিজের লড়াইটা এখন দাঁড়িয়ে আছে কর্তব্যের প্রান্তে। মেয়েটার বিষণ্ণ মুখটা দেখলে বুকটা হুহু করে ওঠে। ও যেদিন আদালতের চত্বরে নিজের এতদিনের চারপাশের লোকগুলোকে ওর দিকে একবারের জন্য ছুটে আসতে দেখেনি, সেদিন থেকেই কেমন যেন আটকে গেছে। আমিও সেই দৃশ্যে শেষবারের জন্য আমার সংসার প্রাপ্তির রূপ দেখে অবাক হয়েছিলাম। মানুষ যে কত নিষ্ঠুর, কত নির্দয় হতে পারে বুঝেছিলাম সেদিন। মনে হচ্ছিল এ যেন আমার তাস নির্মিত পুতুলের ঘর ছিল। ভালো না লাগলেই সেখান থেকে একটা পুতুলকে অনায়াসে সরিয়ে দেওয়া যায়, আর এই ভাঙাগোড়ার খেলায় আমরা নিছক নিমিত্ত মাত্র। ম্যাডাম, ম্যাডাম, এই লোকেশনই তো। ওলা ড্রাইভারের ডাকে হুঁশ ফিরল পর্ণার। দেখলো বাড়ির গলির সামনে এসে গেছে। উবেরের ভাড়াটা দিয়ে বাড়ির দিকে পা বাড়ালো পর্ণা। এক নাগাড়ে এতক্ষণ ধরে তার মাথায় ঘুরছিল বাল্যকালের স্কুল বন্ধু অদ্রিজার কথাগুলো। কিছুক্ষণ আগেই পর্ণা যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ক্যাব বুক করছিল, তখন অনেক বছর পর দেখা হয়েছিল ওর সাথে ওর পুরনো বন্ধুর। প্রথমে এক নজরে দেখে তো পর্ণা থমকে গিয়েছিল। এই কি সে দুই বিনুনি করা ছটফটে সুন্দরী অদ্রিজা, এত বুড়িয়ে গেছে মাত্র 33 বয়সে। তারপর অদ্রিজায় এগিয়ে এসে পর্ণার সংশয়গুলো ভেঙে ওর মনের কোণের অনুচ্চারিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে গিয়েছিল মাত্র কয়েকটা মিনিটের কথায়। হয়তো বাল্যবন্ধুকে পেয়ে নিজের ভিতরের যন্ত্রণাগুলোকে উগরে দিয়ে কিছুটা শান্ত হয়ে গিয়েছিল মেয়েটা।
ওর সব কথার মধ্যে পর্ণার মনের দাগ কেটেছিল অদ্রিজার বলা শেষ কথাগুলো। সন্তানের বিষণ্ণ মুখ, এই যে চরম যন্ত্রণার। একজন মায়ের কাছে তার নিজ সন্তানের এমন কষ্ট সহন করার চেয়ে বড় আর কি কষ্টই বা হতে পারে। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এসবের ভারসাম্য রক্ষা করাটা সত্যি খুব দুষ্কর। কিন্তু বড়দের এই কঠিন জটের মধ্যে পড়ে নিষ্পাপ শিশুটা কেন পৃষ্ঠ হবে? কেন শিশুটিকে তার জন্মগত সূত্রে প্রাপ্ত একছত্র স্নেহের চাঁদের ভাঙন হেতু যে কোনো একজনের স্নেহ ছায়ায় গুটিসুটি মেরে আশ্রয় নিতে হবে? কেনই বা মা বাবার থেকে শুরু করে পরিবারের বাকিরা শিশুটির মানব জগতের প্রতি যত্নহীন না হয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক চাওয়া পাওয়ার প্রাধান্যকে কেবল আস্ফালিত করবে? বড়রাই যদি ঘরের চাবি নিয়ে, অধিকার নিয়ে, মুরল হওয়ার লোভ নিয়ে টানাটানি করে, তার কি পরিচয় দেয়? তবে সে ঘরের শিশু কি করে নিজের মন মানসিকতাকে বটবৃক্ষ করে গড়ে তুলবে? সে তো একদিন একা একাই তাল গাছের মতো উচ্চ হওয়ার স্পর্ধা দেখাবে। তারপর কাউকে ছাড়া না দিয়ে সেও একদিন কারো স্বার্থের সাথে সংঘাতের ঝড়ে ভেঙে পড়বে। সে দায় তখন বর্তাবে কার উপর? শিশুটির, নাকি তার শিশুকালের পারিপার্শ্বিকতার উপর? প্রশ্নগুলো যেন এক এক করে চাবুক মারছিল পর্ণার বিবেকের পৃষ্ঠদেশে। নিচক নিউক্লিয়ার পরিবারের বসবাসকারী ওর আর মিনয়ের ইগোর লড়াইটাকে বড্ড ঠুনকো মনে হচ্ছিল তখন ওর কাছে। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মৃণয় ডাক্তার। দুজনের কেরিয়ার, স্যালারি, প্রতিষ্ঠা, এসবের মিলনে তো 4 বছর আগে ওদের কুলে ছোট্ট তিন্নি আসেনি। এসেছিল তো নিখাদ ভালোবাসার বীজ হয়ে। আর আজ যখন সে বীজ হতে একটা দুটো করে সবুজ পাতা ছড়াচ্ছে, তখন তাকে স্নেহের আলো, ভালোবাসার উত্তাপ আগলে রাখা বাড়িধারা না দিয়ে তারা কিনা বিচ্ছেদের কথা ভাবছে। এসব ভেবে অজান্তে পর্ণার নিজের প্রতি নিজের ধিক্কার আসে। সে বদ্ধপরিকর হয় মিনয়ের সাথে আবার ঠান্ডা মাথায় বসে আলোচনা করার জন্য। ভাবতে ভাবতেই বাড়ির দরজায় পৌঁছালো পর্ণা। তারপর কলিং বেল বাজাতেই মিনতি মাসি দরজা খুলে দিতেই পর্ণা দেখল মিনয় ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। অবাক বিস্ময়ে তখন পর্ণার প্রশ্ন, তুমি এত তাড়াতাড়ি চেম্বারে যাওনি? মিনয় চাপা কণ্ঠে উত্তর দিল, এদিকে এসো। তিন্নি ঠিক আছে তো? মিনয়কে অসময়ে ঘরে দেখে পর্ণার পরবর্তী উদ্বিগ্ন প্রশ্ন। কিছু না বলে মিনয় একটা আঁকার খাতা তুলে দিল পর্ণার সামনে। পর্ণা দেখল তিন্নির খাতায় অপটু হাতে আঁকা আছে একটা মধ্যিখানি ছিঁড়ে যাওয়া ছোট্ট বাড়ি। তার একদিকে একটা বাচ্চা এক মহিলার সাথে দাঁড়িয়ে, আর বাড়িটার অন্যদিকে দাঁড়িয়ে একজন পুরুষ, যার চোখে চশমাটা কতটা মিনয়ের মতো। পর্ণার বুঝতে অসুবিধা হলো না তিন্নি কি কষ্টের মধ্যে দিয়ে এই ছবিটা এঁকেছে। গতকাল রাতে তিন্নি মা বাবার মধ্যে অশান্তি, রাগের মাথায় বিয়ের আংটিগুলো খুলে দেওয়া, আলাদা আলাদা থাকার প্রস্তাব রাখা সব শুনেছিল। আর তার ফলেই এই আঁকা। ভাবতেই পর্ণা ওর সাইড ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে এক ছুটে গেল তিন্নির ঘরে। সেখানে বিছানায় কোলবালিশের বেড়ির মাঝে ঘুমিয়ে আছে ও শান্ত হয়ে। ওর দিকে চেয়ে পর্ণার এক মুহূর্তে মনে হলো ওর ছোট্ট অপরিণত মনের ভেতরে বোধহয় জমাট বেঁধেছে অনেক ব্যথা। ভেবেই ওর সারা গায়ে মাতৃত্বের চুম্বনে ভরিয়ে দিয়ে ওকে কোলে তুলে নিল পর্ণা। অতঃপর মিনয় পর্ণার কাছে ধীর পায়ে এগিয়ে এসে ধরা গলায় বলল তখন,
আমাদের এবার শপথ নিতে হবে তিন্নির জন্য। ওর মনে ব্যথার চাপ ফেলতে পারে এমন কোনো কাজ আমরা আর করব না। মিনুয়ের কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলল পর্ণা। যেন অনেক দিনের পুঞ্জীভূত অভিমানের মেঘ হঠাৎ স্নেহের শীতল স্পর্শে বারিধারা হয়ে নেমে এলো। ছোট্ট তিন্নি ঘুম থেকে জেগে গেল মায়ের অশ্রুধারার ছোঁয়ায়। সে একসাথে অসময়ে মা বাবাকে পেয়ে অকস্মাৎ থমকে গেল। তখন পর্ণা আর মিনয় দুজনে মিলে ওকে জড়িয়ে ধরে বলল, চলো ঘুরে আসি। কোথায় যাবে বলো? ছোট্ট তিন্নি হঠাৎ এই প্রাপ্ত অচিন্তনীয় শীতল ভালোবাসার ছোঁয়ায় মনের গুমুট কাটিয়ে বলে উঠল, সমুদ্র খেলতে যাব।